নতুন ইউটিউব চ্যানেল শনিবারের রাতবেলা। আজ পাঠ করছি সুনন্দা সিংহের গল্প পিশাচিনী। সুনন্দা সিংহ, জন্ম 30শে মে 1963। বাবা ও মা প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী লালবিহারী সিংহ ও সন্ধ্যারানী সিংহ। শান্তিনিকেতনে স্কুল শিক্ষা, পরে MA করেন হিন্দি সাহিত্যে। লেখালেখি করছেন ছোটবেলা থেকেই। বাংলায় কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ লেখার পাশাপাশি হিন্দিতে গজল ও কবিতা লেখেন। আমি পিন্টু পাঠ করছি সুনন্দা সিংহের ভৌতিক গল্প পিশাচিনী। ট্রেন ড্রাইভার, লোকো পাইলটরা ও গার্ড বাবুরা বেশিরভাগ নাইট জার্নিতে ভৌতিক কত কিছু যে দেখেন তার কোনো লেখাজোকা নেই। কারণ বেশিরভাগই এরা কাউকে কিছু বলেন না। কিন্তু সুযোগ পেলে কোনো লোকো পাইলট বা গার্ডদের জিজ্ঞেস করে দেখবেন, কত লোমহর্ষক ঘটনার অভিজ্ঞতা শুনতে পাবেন। আজ সেরকমই সত্যি ঘটনা শোনাবো আপনাদের। অনির্বাণ বসাক একজন লোকো পাইলট থেকে বর্তমানে ট্রেনের নতুন লোকো পাইলট ও গার্ডদের ট্রেনার। লোকো পাইলট, যার 24 বছর নিষ্কলঙ্ক চাকরি জীবন কেটেছে, তাকে একটা পরীক্ষা দিয়ে সিলেক্ট হতে হয় ট্রেনার পদের জন্য। এই ট্রেনারদের চাকরি বেশ আরামের, তাই 50 বছরের পর অনেকেই ট্রেনারের পোস্টে যেতে চান। কারণ এরা 6-7 মাস ধরে ট্রেনিং দিয়ে বছরের বাকি সময়টা বাড়িতে বসে কাটাতে পারেন, মাইনে কিন্তু পুরো পাওয়া যায়। তবে তার শেখানো ছাত্রদের মধ্যে কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, তবে তার সাথে তার টিচারদেরও শাস্তি পেতে হয়, জরিমানা দিতে হয়। তাই কিছু দায়িত্ব তো থাকেই। তবে অ্যাক্সিডেন্ট তো আর রোজ রোজ হয় না, অতএব নিশ্চিন্ত চাকরি। তবে এটাও ঠিক, লোকো পাইলট আর গার্ডদের ডিউটির সময়টা কিন্তু খুব টাফ। অনির্বাণের এখন 54 বছর বয়স। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা অনির্বাণ, জীবনে অনেকটা পথ পার হয়ে এলে, রাত বিরেতে রেল লাইনের ওপর দিয়ে জীবনটা চালালে, কখনো ভূত টুত কিছু দেখেছো কি? না না, ওসব নিয়ে কখনো ভাবিনি। তাছাড়া ওসব নিয়ে ইন্টারেস্টেডও নই। হুম, হতেই পারে না। রেল লাইন, রেল স্টেশন এমন একটি জায়গা যেখানে ভূত দেখনি বা ভূতের অভিজ্ঞতা হয়নি, তা হতে পারে না। সত্যি করে বলো তো অনির্বাণ, তুমি কি ভূতের সম্মুখীন হওনি? অনেক কষাকষির পর শেষে অনির্বাণ রাজি হলো তার চাকরি জীবনের প্রথম দিকের দুটি ঘটনা শোনানোর। অনির্বাণের তখন ট্রেনিং সবে শেষ হয়েছে। সে গার্ডের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল। কিন্তু গার্ডদেরও ট্রেন চালানো খুব ভালোভাবে শিখতে হয়। যদি ড্রাইভারের সঙ্গে কোনো ঘটনা ঘটে, তখন গার্ড ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মিলে ট্রেন চালায়। তো সেরকমই একটা সন্ধে পুরনো লোকো পাইলট গিরিজা বাবুর সঙ্গে অনির্বাণকে দেওয়া হয়েছিল। ট্রেনটা ছিল মালগাড়ি। গিরিজাবাবু অনির্বাণকে ট্রেন চালাতে দিয়ে নিজে বসে একটা সিগারেট ধরালেন ও অ্যাসিস্ট্যান্ট আশিসের সাথে কথা বলছিলেন। রাত্রি তখন 12:30 হবে। অনির্বাণ হঠাৎ দেখেন দূরে রেল লাইনের একেবারে মাঝখানে এক মহিলা কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে।
অনির্বাণ তাড়াতাড়ি বলেন, গিরিজাদা শিগগির আসুন। একটা মেয়ে রেল লাইনের উপরে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই সুইসাইড অ্যাটেম্প করবে। গাড়ি কি করে থামাবো? গিরিজাবাবু বলেন, ও কিছু না, গাড়ি চালাতে থাকো। এ কি বলছেন দাদা? কিন্তু দাদার শরীরে নড়াচড়ার কোনো লক্ষণ দেখা গেল না। অনির্বাণ চোখ বুজে গাড়ি চালিয়ে দিল। একটু দূরে গিয়ে ট্রেন দাঁড় করিয়ে নিচে নেমে সে পেছন দিকে ছুটতে থাকলো। কারণ গিরিজাবাবুর মানসিকতায় সে স্টান্ট হয়ে গেছিল। চাকরির প্রথমেই কিনা সে খুনি হয়ে গেল। রাগে ঘৃণায় দিক বিদিক ভুলে দৌড়তে থাকলো সে। সে দেখতে চায় যে মেয়েটা বাচ্চা শুদ্ধ কেটে গেছে কিনা। যদি হয় তবে সে গিরিজাদাকে ছাড়বে না। ওদিকে গিরিজাও দৌড়চ্ছে অনির্বাণের পেছনে। যখন তখন ট্রেন থামানো যায় নাকি? একটা ট্রেনের টাইম টেবিল ভুল হলে অনেক বড় ঘটনা ঘটতে পারে। তাই গিরিজাদা ওকে ধরে আনার জন্য দৌড়তে থাকে। এইসব চ্যাংড়া ছেলেগুলো বড্ড গোলমেলে হয়। কিন্তু স্পটে গিয়ে অনির্বাণ দেখে কিচ্ছু নেই। গিরিজাদা ওকে এই মারে কি সেই মারে, খুব ধমক দেন। কি ভেবেছিলে ওটা সত্যি? এই জায়গায় কোনো ট্রেন দাঁড়ায় না, বুঝেছো? চলো ফিরে তাড়াতাড়ি। পরে শুনেছে ওই জায়গাটা নাকি হন্টেড। প্রায় সব ট্রেনের ড্রাইভার গার্ডরা কিছু না কিছু দেখেছে। তাই ওই জায়গায় সবাই স্পিড বাড়িয়ে চলে যায়। পরে অনির্বাণ গার্ড থাকার সময় ওই জায়গায় কখনো চিৎকার, কখনো ঝড়, কখনো গার্ড রুমের টিনের দেওয়ালে আওয়াজ এসব শুনেছে। জিজ্ঞেস করি, আর কিছু দেখনি? অনির্বাণ বলে, দেখার জন্য তো চোখ খুলে রাখতে হয়। আমি তো চোখ বুজে ঠাকুরের নাম করতাম জোরে জোরে। অনির্বাণ নিজের আরেকটি ঘটনা শোনায়। তখন কয়েক বছর হয়েছে তার চাকরির। বউ বাপের বাড়িতে আসানসোলে, কারণ সে সন্তান সম্ভবা। 7 মাসে বউয়ের সাধ হবে, কিন্তু অনির্বাণ ছুটি নিতে পারেনি। অনির্বাণের পোস্ট ছিল তখন মালগাড়ির গার্ড হিসেবে, আর মালগাড়িতে গার্ড একজনই থাকে। ও সেদিন এলাহাবাদের মালগাড়িতে যাবে। সেই ট্রেন শিলিগুড়ি থেকে বেঙ্গল বিহার পার করে ইউপিতে ঢুকবে। বেলা 2:45 আসানসোলে দাঁড়াবে 2 মিনিটের জন্য। অতএব অনির্বাণের শালাবাবুরা এসে তাকে একটা বড় টিফিন ক্যারিয়ার দিয়ে যায়। ওরা বলেছিল, পোলাও, খাসির মাংস, ভাত, ইলিশ ভাপা, পায়েস ও মিষ্টি রয়েছে। বুঝলে জামাইবাবু, সন্ধ্যার মধ্যে খেয়ে নেবেন, নইলে খারাপ হয়ে যেতে পারে। অনির্বাণের কথার মাঝেই ট্রেন ছেড়ে দেয়। হাত নাড়ে ও। বউ অনিমাকে ফোন করে একটু কথাও বলে নেয়। ঘণ্টা 3 পরে সন্ধ্যের মুখে মালগাড়িটা ধুনিয়া নামক স্টেশনের আউটে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেল। অনির্বাণ একবার ভাবল খেয়ে নেবে নাকি। কিছুক্ষণ আগে সে খাবারের ঢাকনাগুলো একটু করে খুলে রেখেছে। মাংসের গন্ধে ম ম করছে পরিবেশটা। অনির্বাণ রুমের বাইরে দাঁড়িয়ে ওয়াকিটকিতে লোকো পাইলটকে ফোন করে। তখনই সে দেখে একটা বুড়ি রেল লাইনের পাশে দাঁড়িয়ে খাবারের জন্য হাত দিয়ে ইশারা করছে। অনির্বাণ ফোন সেরে পার্সটা বের করে দেখল। ভেবেছিল 10 টাকা দেবে। তখন 10 টাকায় খাওয়া দাওয়া প্রায় হয়ে যেত, কিন্তু সবই যে 100 টাকার নোট। কি আর করবে? কিন্তু বুড়িটা সমানে খাবার চাইছে। দে বাবা, একটু খাবার দে, আমি খেতে চাই, দে।
তখনই ট্রেন ছেড়ে দিল। 20 মিনিটের মধ্যে এসে গেল ধুনিয়া স্টেশন। এখানে 2 মিনিটের স্টপেজ। ট্রেন দাঁড়াতেই অনির্বাণ দেখে তার সামনে একটা সিমেন্টের বেঞ্চে বসে সেই বুড়িটা একইভাবে তার কাছে ইশারা করে খাবার চাইছে। দে দে খাবার দে। আশ্চর্য তো, বুড়িটা ট্রেনের আগে এলো কি করে, আর আবার সে তাকেই খাবারের জন্য ইশারা করছে। সন্দেহ হলো অনির্বাণের। খোলা টিফিন ক্যারিয়ার থেকে যে গন্ধ বেরোচ্ছিল, বুড়িটা কি সেই গন্ধ পেয়েছিল? তাতেই কি সে খাবার চাইছে? সেটা হতেও পারে, কিন্তু মালগাড়ির আগে সে এলো কি করে? বয়স তো মনে হচ্ছে 70 পেরিয়ে গেছে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করলো অনির্বাণ, বুড়ির আশেপাশেও তো অনেকে আছে, তাদের কাছে কিন্তু সে কিচ্ছু চাইছে না, আর তারাও যেন ওকে দেখেও দেখছে না। একটা বুড়ি মানুষ, তাকে সবাই কিছু কিছু করে দিলে তো ওর খাওয়া হয়ে যায়। ট্রেন ছেড়ে দিল। অনির্বাণ দেখল বুড়িটা উঠে দাঁড়িয়ে মাটিতে পা ঘেঁষছে, আর মুখের রেখায় অসন্তুষ্টি, দু চোখে ঘৃণার আগুন। চোখ দুটো ধক ধক করে জ্বলছে যেন। অনির্বাণ ভেতরে গিয়ে বসে বসে ভাবতে থাকে, বুড়িটা কেমন যেন কিছুটা অন্যরকম, সাধারণ ভিখারিদের মতো নয়, আর তার পেছনেই পড়ে আছে। অদ্ভুত। সবচেয়ে বড় কথা, ও স্টেশনে ট্রেনের আগে এলো কি করে? ট্রেন স্পিড ধরেছে, এখন আর থামবে না। অনির্বাণ খাবার খুলল, এবার খেয়ে নেওয়াই ভালো। এ কি, টিনের দেওয়ালে জোরে জোরে আঘাত করছে কে? হাত গুটিয়ে বাইরে এলো অনির্বাণ। দেখে ওই বুড়িটা ট্রেনের সাথে গার্ড রুমের পাশে পাশে দৌড়চ্ছে। তার অবয়বটা ভালো করে বোঝা যাচ্ছে না, কেমন যেন ভাঙা ভাঙা ইমেজ, কিন্তু বুড়িটাকেও চিনতে পেরেছে। ভীষণ ভয় পেয়ে যায় অনির্বাণ। তাড়াতাড়ি সে ভেতরে ঢুকে টিফিন ক্যারিয়ারটা বন্ধ করে দেয়। সে এখন নিশ্চিত এ কোনো মানুষ নয়, আর তার কাছে ওই খাবারটাই চাইছে। আমি খেতে চাই, দে দে খাবার দে। হঠাৎ দেখে বুড়িটা তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে, চোখে মুখে বিভৎস এক প্রতিহিংসার আগুন জ্বলজ্বল করছে। অনির্বাণ চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। ওদিকে লোকো পাইলট সুরেন চিৎকার শুনে নাকি অন্য কোনো কারণে গার্ড সাহেবকে ফোন করে, কিন্তু বারবার ফোন করেও ফোন কেউ তুলছে না দেখে অবাক হয়। কিন্তু ট্রেন তো থামানো যাবে না। 9টা নাগাদ একটা ছোট স্টেশনে এই ট্রেন 5 মিনিট দাঁড়াবে, তখন দেখতে হবে ব্যাপারটা। কিন্তু তার আগেই চলন্ত ট্রেনেই জ্ঞান ফেরে অনির্বাণের। সে হুড়মুড়িয়ে উঠে বসে। ভয়ে তার ভেতরটা তখনও কাঁপছিল। দেখে যে টিফিন ক্যারিয়ারটা নেই। এদিক ওদিক তাকিয়ে দেখে কিছু ভাত ও মাংসের 2-3টে হাড় মেঝেতে পড়ে আছে, আর মাংসের গন্ধের সঙ্গে একটা পচা গন্ধ নাকে এসে লাগছে। অনির্বাণ বুঝতে পারে যে বুড়িটা পেতনি বা পিশাচ। মনকে সে শক্ত করে উঠে দাঁড়ায়। ওই খাবারটার প্রতি ওর লোভ ছিল।
হয়তো ওর শালাবাবুরা যখন এসেছে তখনই রাস্তা হতেই সঙ্গ নিয়েছে নাকি। খাবারটা কিছুটা এই ঘরেই খেয়েছে মনে হয়। অনির্বাণকে মারতে চাইলে তো তখনই মেরে দিত, তা যখন মারেনি তখন সেও আর ভয় করবে না। ঘরটা পরিষ্কার করা দরকার। অনির্বাণ ঘরটায় জল ঢেলে ধুয়ে দেয়। পচা গন্ধটা কিছুক্ষণ পর ভ্যানিশ হয়ে গেলে অনির্বাণ সাহস করে বাইরে এসে দাঁড়ায়। চারিদিকে ফুটফুটে জ্যোৎস্না। একটু দূরেই একটা ছোট পাহাড়। হঠাৎ দেখে পাহাড়ের গায়ে সাদা মতো কি যেন একটা উঠছে। ওখানে কি সিঁড়ি আছে? রাত্রিতে কোনো মানুষজন কি সেই সিঁড়িতে উঠবে, নাকি কোনো জানোয়ার? অনির্বাণ ঘর থেকে দূরবীনটা এনে চোখে লাগায়। ততক্ষণে পাহাড়টা সামনে চলে এসে পেছনের দিকে যাচ্ছে। দূরবীনে দেখে সাদা কাপড় পরা ওই বুড়িটা টিফিন ক্যারিয়ারের হ্যান্ডেলটা দাঁতে ধরে পাহাড়টার গায়ে ঠিক টিকটিকির মতো 4 হাত পায়ে ঘষতে ঘষতে উঠছে। অনির্বাণের হাত কেঁপে দূরবীনটা মাটিতে পড়ে যায়। সে পিছিয়ে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর যদিও আর কিছু ঘটেনি, কিন্তু এই কথা ভাবতেও তার ভয় লাগে। গল্প শেষে অনির্বাণ আমাকে বলে, আমাকে খুব ভীতু ভাবছো তাই না? শোনো ভায়া, ওসব সাহস টাহস কিছু নয়। সামনে ভূত প্রেত পিশাচ একবার এসে গেলে ওসব হাওয়া হয়ে যায়। কারোর সাধ্য কি যে বুক চিতিয়ে মোকাবিলা করবে? আমি জিজ্ঞেস করি, আচ্ছা, পিশাচ মানে ওরা কেমন ভূত? অনির্বাণ বলল, ভূত মানে অতীতকাল। মানুষ মরে শান্তি না পেলে তখন প্রেত হয়ে যায়। আর পিশাচ হলো অনেকটা জিনের মতো, ঈশ্বরের সৃষ্টি, এক রকমের গণ। এরা খুব পাওয়ারফুল হয়। প্রিয় শ্রোতাবৃন্দের কাছে অনুরোধ রইল, গল্প শোনার পর আমাদের পরিবেশনা নিয়ে লাইক ও কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্প শুনতে আগে থেকেই বেল বাটনে পুশ করে রাখুন। ধন্যবাদ।